ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন, আর এই জন্য তফসিল ঘোষণা হতে পারে সেপ্টেম্বরে। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন সুষ্ঠুভাবে করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুব দ্রুত বার্ষিক পরীক্ষা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। স্থানীয় সরকার নির্বাচন কবে এ নিয়ে নানা জল্পনার পর একটি সম্ভাব্য সময়ের কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার নিজেই। বৃহস্পতিবার নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। পরে আগারগাঁওয়ে ইসি ভবনে এসে সিইসি জানান, চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় কমিশন। আশা করছি যে আমরা হয়তো এই মাসের মধ্যে, এই মাস মানে সেপ্টেম্বর মাসের মধ্যে হয়তো শিডিউলটা ঘোষণা করতে পারবো। তাইলে আলটিমেটলি গিয়ে বছরের শেষে এবং কিছু কিছু হয়তো আগামী বছরে চলে যেতে পারে। নির্দিষ্ট সময়ের আগে তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার আহ্বানও জানান তিনি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করার কথাও বলেন সিইসি। এই পরীক্ষার বিষয়টি আমরা হয়তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ করে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। ইফ ইট ইস পসিবল আমরা হয়তো এন্ড অফ নভেম্বরে শুরু করতে পারি, যদি ওনারা পরীক্ষাটা একটু আগে নিতে পারেন। এদিকে 90 দিনের মধ্যেই ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন সম্পন্ন করতে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন নাসির উদ্দিন। আমাদেরকে লার্জ নাম্বার অফ ইউনিয়ন পরিষদ ইলেকশন হ্যাজ টু বি ডান উইদিন দিস ইয়ার। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। এদিকে নেপালের তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা এবং ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। আর বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালের ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। আজ বঙ্গভবন থেকে পাঠানো এক শোক বার্তায় এসব তথ্য জানানো হয়। এতে রাষ্ট্রপতি বলেন, প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। এর আগে গত রাতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রংপুরে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার সময় পরিবারের সদস্যরা খুনিদের চিনে ফেলায় তাদেরও হত্যা করে মূল আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধ। তাদের ডোপ টেস্ট করা হচ্ছে, পাশাপাশি চলছে আলামতের DNA টেস্টের প্রস্তুতি। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাহমুদ। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিস্তারিত শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদনে। রংপুরে আলোচিত শিক্ষক পরিবারের 4 জনকে শ্বাসরোধ করে হত্যা করেছে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ। আবারও বললেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাহমুদ। তিনি আরও জানান, পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। দ্রুত আসামিদের ডোপ টেস্ট করা হচ্ছে, পাশাপাশি চলছে আলামতের DNA টেস্ট। ওনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। আর অ্যাসফেক্সিয়া বা গলায় শ্বাসরোধ করলে এটা আপনারা জানেন, এটা যাদের অভিজ্ঞতা আছে, বীর্য বের হয়ে যায়, মলমূত্র বের হয়ে যায়। কমিশনার বলেন, ইয়াবা সেবন দেখে ফেলায় প্রথমে শিক্ষক গণপতি চক্রবর্তীকে, পরে তার স্ত্রী ও মেয়েকে এবং সবশেষ শিশু প্রিয়ম আসামি সিদ্ধার্থকে চিনে ফেলায় তাকেও শ্বাসরোধ করে হত্যা করে। তিনি আরও জানান, সিদ্ধার্থদের পৈতৃক জমি কিনে নেওয়ার গণপতি চক্রবর্তীর উপর ক্ষোভ থাকতে পারে সিদ্ধার্থের। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না, তারা মান সম্মানের ভয়ে গলায় গামছা পেঁচিয়ে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস গামছা দিয়ে টান মেরে ফেলে। আমরা মেডিকেল থেকে যে রিপোর্ট পেয়েছি, সেটা ময়নাতদন্তের রিপোর্টে সেখানেও চলে আসছে যে এটা অ্যাসফেক্সিয়া বা শ্বাসরোধ কারণে হত্যা। এদিকে নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে এই হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জামাতের সেক্রেটারি জেনারেল। সাংবাদিকদের তিনি জানান, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চায় জামাতে ইসলামী। প্রশাসনকে হত্যাকাণ্ডের মূল রহস্য কারণ, হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে বের করার জন্য আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিকদের মত বিনিময় সভায় আমি জোর দাবি করছি। এর আগে এই নৃশংস ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করে জামাত। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জামাতের নেতারা। শাহ বায়েজিদ আহমেদ, 71, রংপুর।
একদিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এলো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 2015 সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের গুমের ঘটনায় জিয়াউল আহসানকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের সাবেক 2 সচিবের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে। আর দীপুমণি এবং তৌফিক এলাহির জামিন শুনানির দিন আগামী 17 সেপ্টেম্বর। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক 10 মন্ত্রী এমপিকে বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে আনা হয়। একই সঙ্গে হাজির করা হয় সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসানকেও। পরে জুলাই হত্যাযজ্ঞের মামলায় দীপুমণি, আমির হোসেন আমু, শাহজাহান খান সহ 10 সাবেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 25 নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় তৌফিক এলাহি চৌধুরী ও দীপুমণির জামিন আবেদনের বিষয়ে শুনানি 17 সেপ্টেম্বর দিন ধার্য করে ট্রাইব্যুনাল। বেশ কয়েকটি জামিন আবেদনের ট্রাইব্যুনালে আজকে ওনারা দাখিল করেছিলেন। ওনারা বলতে চাচ্ছেন যে আইনের একটি বিধিতে বলা আছে যে তদন্ত যদি 1 বছরের বেশি চলমান থাকে তাহলে এই মামলার আসামিরা জামিন পেতে পারেন। অনেকটা আবেগ আপ্লুত হয়ে ডাক্তার দীপুমণি আজকে ট্রাইব্যুনালে বলেছেন যে কারণে তার জামিন চাওয়া সেই কারণটি এখন আর এক্সিস্ট করছে না, তার স্বামী ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। সুতরাং তিনি এই প্রশ্নটি ট্রাইব্যুনালের সামনে রেখেছেন যে তাহলে আর এখন আমার জামিন পেয়েই বা কি হবে। অন্যদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং যুগ্ম সচিব ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল। এই ফরমাল চার্জের উপরে শুনানি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এই মামলার একজন আসামি যিনি পলাতক আছেন ধনঞ্জয়, তাকে গ্রেফতার করে হাজির করার জন্য পরবর্তী একটি দিন ধার্য করেছে। এদিন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আপনারা জানেন যে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও গত ফ্যাসিস্ট রেজিমে গুম হয়েছিলেন। মাইনুল মারুফ, 71, ঢাকা। এদিকে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানা সহ 5 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। পৃথক আদেশে নিম্ন আদালত আজ এই নিষেধাজ্ঞা দেয়। এ তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। তিনি জানিয়েছেন শেখ ফজলে শামস পরশ এবং তার স্ত্রী নাহিদ সুলতানার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। আর অনুসন্ধানের স্বার্থে আদালতে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করে দুদক। একই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদুল্লাহ এবং তার স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান করছে কমিশন। তাদেরও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। অনুসন্ধান চলাকালীন সময়ে অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ যুবলীগের প্রেসিডেন্ট জনাব শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী জনাব নাহিদ সুলতানা সহ 3 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন বিজ্ঞ আদালত। বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, বস্তি উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করবে চীন। আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে চীনের বিনিয়োগ নিয়ে আগামী 2 সেপ্টেম্বর চুক্তি হওয়ার কথা। 2028 সালে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর 2 দেশের সম্পর্কে ঐতিহাসিক এবং সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্রিন এনার্জি এবং বস্তি উন্নয়ন সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন। এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েং বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর ছিল সফল ও যুগান্তকারী। এই সফরের পর দুদেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি
পাশাপাশি বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতেও আগ্রহী আমরা। রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্পে চীনের বিনিয়োগের কথা জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। ওয়েস্ট ম্যানেজমেন্টে তাদের তো ইনভেস্ট আছেই। অলরেডি আমাদের উত্তর সিটি কর্পোরেশনের যে ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা তাদের দেশের কোম্পানি করছে সেখানে, এবং আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে তারা ওখান থেকে দিবেন, মানে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। সেটার একটা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে। সেকেন্ড হচ্ছে আমাদের ওয়াসার যে দাসেরকান্দি যে প্রজেক্ট রয়েছে, যেটা সোয়ের ট্রিটমেন্ট প্ল্যান, যেটা সেটাতে তারা আরো ইনভেস্ট করতে চায়। তবে চীন থেকে যুদ্ধ বিমান কেনার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি দেশটির রাষ্ট্রদূত। শারমিন মীরা, ৭১, ঢাকা। এবারে পরবর্তী প্রসঙ্গ, সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশের মধ্যে 9 জনের মরদেহ দেশে আনা হয়েছে। বিকেলে দেশে পৌঁছানোর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে নিহত প্রত্যেক পরিবারকে পরিবহন এবং দাফন খরচ বাবদ মোট 35,000 টাকা করে দিয়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পরিবারের ওয়ারিশদের তালিকা পাওয়ার পর সরকারি আরও আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণের আগে শোক সন্তপ্ত পরিবারকে এমন আশ্বাস দেন তিনি। আর দুর্ঘটনায় নিহত আরও 7 বাংলাদেশের মরদেহ খুব দ্রুত দেশে আনার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি, ওদের পরিবারের উত্তরাধিকারী কারা আমরা এটা শনাক্ত করি, তারপরে তাদের পরিবারের অবস্থা বুঝে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যেটা করব আপনাদেরকে আমরা জানিয়ে দেব। দর্শক, মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে সরবরাহ বাড়লেও চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে চট্টগ্রামের গ্যাস নির্ভর কারখানায় সার এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানিমুখী কারখানাগুলো। এদিকে চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন। গ্যাস সংকটের কারণে 5 মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে। প্রতিদিন 45 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হলেও এই সার কারখানায় এখন গ্যাস সরবরাহ করা হচ্ছে মাত্র 5 মিলিয়ন ঘনফুট। গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও। মহেশখালী ভাসমান গ্যাস টার্মিনাল থেকে সরবরাহ কমে গেলে সরবরাহ বন্ধ হয় শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে। তবে এখন সরবরাহ বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রটিতে 38 মিলিয়ন ঘনফুট গ্যাস দেয়া হচ্ছে। এদিকে গ্যাস বিদ্যুতের অভাবে গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্পগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। বিদ্যুৎ ছাড়া গ্যাস ছাড়া 1 মিনিটও কোনো কারখানা চলবে না। সুতরাং এটাতে গ্যাস না পাওয়া এবং সাথে সাথে বিদ্যুতের যে এখন ঘাটতি দেখা যাচ্ছে, এইটা বাংলাদেশের যে এখন আমাদের রপ্তানিমুখী শিল্প বলেন, আভ্যন্তরীণ শিল্প সবগুলিকে কিন্তু সমানভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমরা গ্যাসের জন্য আমরা বয়লারগুলি চলে না গার্মেন্টস ফ্যাক্টরিতে, আমাদের ইটিপিগুলি চলে না, আমাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট অনেকগুলি গ্যাস নির্ভর ইকুইপমেন্ট আছে। কখনো কখনো যদি আমরা কিছু প্রসেসে হয়তো কিছু দূর গেলাম, এখন যাওয়ার পরে এটা একটা যদি আপনার একটা প্রসেস মিনিমাম সম্পন্ন করতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, আপনি 2 ঘন্টা চালাইলেন, 2 ঘন্টা পরে কোনো কারণে আপনার আবার ইলেকট্রিসিটি থাকতেছে না, তখন কী হইতেছে এখানে আপনার প্রথমে আপনি এখানে প্রি ট্রিটমেন্ট করার লাগে, আপনার ব্লিচিং করার লাগে, ডাইং করার লাগে, তারপর ওয়াশিং করার লাগে, একটার সাথে আরেকটা প্রসেস কো রিলেটেড। কারখানা ও বিদ্যুৎ উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখতে বাইরের দেশ থেকে এলএনজি সহ জ্বালানি কার্গোর সরবরাহ আগে থেকে নিশ্চিত করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। অকটেন ডিজেল এই সাইডটা ডিল করে পেট্রোলিয়াম কর্পোরেশন, আর ওইদিকে এলএনজি সাইডটা ডিল করে পেট্রোবাংলা। ওনাদের উচিত এই মুহূর্তে মানে আপনার এলএনজি
এবং ন্যাচারাল গ্যাস সাপ্লাইটাকে এনশিওর করা যাতে করে পাওয়ার প্ল্যান্টগুলো ইলেকট্রিসিটি প্রোডাকশনের ক্ষেত্রে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল থেকে বর্তমানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হচ্ছে 790 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে আমেরিকান অ্যাক্সিলারেট এনার্জি সরবরাহ করছে 270 মিলিয়ন ঘনফুট এবং সামিট করছে 520 মিলিয়ন ঘনফুট, জানিয়েছেন আরপিজিসিএল কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। দ্রোহ, সাম্য, মানবতা আর অসাম্প্রদায়িকতার কবি কাজী নজরুল ইসলাম। আজ তার ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় কবি। কবির মৃত্যুবার্ষিকী ঘিরে নেওয়া হয়েছে নানান কর্মসূচি। সকালে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, যুগান্তরের কবি কাজী নজরুল ইসলাম বিপ্লবের বাণী প্রচার করেছিলেন। মামুন হোসেন জানাচ্ছেন বিস্তারিত। ভুলক দুলক গোলক ভেদিয়া খোদারো আসনারো সছে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। তীব্র কণ্ঠে বিদ্রোহী কবিতায় সাম্যের গান, অন্যায়, শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে নজরুল ছিলেন সবসময় সোচ্চার। শুধু কবিতা নয়, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধেও তিনি তুলে ধরেছেন মানুষের মুক্তির কথা। ধর্ম বর্ণের বিভেদ ভুলে মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বারবার। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী নজরুল ইসলাম। শেষ ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। নজরুলের একটা সর্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে, সর্বস্তরে রয়েছে। তার কথাই কি ছিল, তার গানে কি ছিল, এগুলি যদি আমরা ছোটদেরকে বোঝাতে পারি, এবং এটি অবশ্যই হতে হবে ফ্যামিলি থেকে। তার যে চেতনা, তার যে অসাম্প্রদায়িকতা, তার যে দ্রোহ, তার যে দেশপ্রেম, এখন আসলে সেভাবে আমরা পরিলক্ষিত দেখছি না। প্রতি বছরের মতো এবারও কবির মৃত্যুবার্ষিকী ঘিরে আছে নানা আয়োজন। তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতীয় কবিকে। দেশের স্কুল কলেজগুলোতে যাতে তাকে নিয়ে কাজ করা হয়, তার জন্মদিন, মৃত্যুদিন পালন করা হয়, এইটা এখনো বোধহয় হয়নি সেভাবে। আমি চাই যে স্কুল কলেজে যেন একটি দিন কবির জন্মদিন হোক বা মৃত্যুদিন হোক, তারা যেন এটা পালন করেন। আমরা গর্বিত এমন একজন কবিকে আমরা পেয়ে, এবং তার পাশে আজকে আমরা দাঁড়িয়েছি, তার কবরের পাশে আমরা কথা বলছি, শ্রদ্ধা ফাতিহা পাঠ করেছি, শ্রদ্ধা নিবেদন করছি। জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম দ্রোহ প্রেমের কবি। সাহিত্যের সব শাখাতেই ছিল তার পদচারণা। যত পরেই নিপীড়নের খড়গ হোক, সেই খড়গকে সমূলে উৎপাটিত করে সেটিকে ভেঙে রাস্তায় নামতে এবং অন্যায়কে দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠিত করতে কাজী নজরুল ইসলামই হচ্ছে আমাদের প্রধান অনুপ্রেরণার উৎস। নজরুলের গান, কবিতা, গল্প বাঙালির আবেগের অংশ। তার কবিতা আজও তাই প্রতিবাদের ভাষা। কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি বাঙালির প্রতিবাদী চেতনার প্রতীক। তার কণ্ঠে উচ্চারিত হয়েছে স্বাধীনতার আকাঙ্ক্ষা, সাম্যের ডাক এবং মানবতার কথা। জাতীয় কবির সমাধিস্থল থেকে মামুন হোসাইন, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন ৭১ ইউটিউব চ্যানেল। থাকবেন ৭১-এর সাথে।